প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নেপালি হরপ্পা বাণীপুর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না শতাধিক ভারতীয় পর্যটকের যাচ্ছিলেন কৈলাসে মানস সরোবর দর্শনে। মালদহ মেডিকেল কলেজে একদিনে 10 নবজাতকের মৃত্যু, শুধু আগস্টেই প্রাণ গিয়েছে 60 শিশুর। অভিযান নার্সিংহোমগুলোতেও। ফের মালদহ পৃথক অভিযানে মোট 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ, পাকড়াও ভারতীয় এক দালালও। দোকানের উদ্বোধনে বিশেষ অতিথি রোবট পুজো দিয়ে উত্তরীয় পরে তুমুল নাচ, মানবযন্ত্রের ভাইরাল ভিডিও। কক্রোচদের জন্য প্রস্তুত থাকুন, সিজিপির পোস্ট জানালো পূরণ না হওয়া 3 দাবি নিয়ে দিল্লিতে 5 সেপ্টেম্বরে মিছিল হবে। মন্দিরে মহিলা পুলিশকে সপাটি চর, বিজেপি বিধায়কের কন্যার ভিডিও ছাড়তেই মেয়ের হাতে ক্ষমা চাইলেন বাবা। রাজ্যে 4000-এর বেশি পড়ুয়া, স্কুল শূন্য, বহু স্কুলে মাত্র 1 শিক্ষক, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার। জল খাবি আয়, শিশুকে ডেকে যৌন হেনস্থা পৌরের গরফার ঘটনায় শোরগোল। ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন পূর্বাভাস। মেটাকে টেক্কা দেবে জিও, দেশি স্মার্ট চশমা বাজারে আনতে চলেছে আম্বানিরা। যাদবপুরে পরিবার ছাত্র সংঘর্ষ, বারাসাত বিশ্ববিদ্যালয়, টিএমসিপির জঙ্গিপনা, অভিযোগ এবিভিপির। উত্তরবঙ্গের পর মালদহ মেডিকেল, একদিনে 10 সদ্যজাতে মৃত্যু, রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই, উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহের। ঋতব্রত মমতা দ্বন্দ্বে নেই, আমরাই আসল তৃণমূল, জোরালো দাবি ভিনরাজ্যের নেতার। প্রেমে পড়েছে রামলাল, বছর 52 যুবককে নিয়ে জোর চর্চা জঙ্গলমহলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। নেপালে হরপ্পা বাণীপুর থেকে খোঁজ মিলছে না শতাধিক ভারতীয় পর্যটকের। বুধবার সকালে নেপালে বাসুয়া জেলায় ভোটে কোশি নদীতে হরপ্পা বান নামে। নেপাল পর্যটন পর্ষদ জানাচ্ছে তারপর থেকে অন্তত 291 বিদেশি সহ অন্তত 384 জন পর্যটকের কোনো খোঁজ মিলছে না। তাদের মধ্যে 141 জন ভারতীয়, 37 অনাবাসী সহ তাদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। দ্য কাঠমান্ডু পোস্ট জানাচ্ছে তারা সকলেই কৈলাস মানস সরোবর দর্শনের জন্য যাচ্ছিলেন। বুধবার নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতে কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল পর্যটকদের। কাঠমান্ডু এক পর্যটন সংস্থার আধিকারিক বাসুকুমার অধিকারী জানান, এদিন 93 জন নেপালি সহ প্রায় 400 জনকে নিয়ে সীমান্ত পার করার কথা ছিল, কিন্তু ধস নামার পর থেকে দুপুর 3টে পর্যন্ত 2-1 জন ছাড়া কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। এই দিনে বিপর্যয় মনে করিয়ে দিচ্ছে 28 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনার কথা। 1998 সালে আগস্টে উত্তরাখণ্ডে পিথোরাগড়ের মলপা গ্রামে ধস নেমেছিল। বিপর্যয়ে প্রাণ হারিয়েছিলেন 221 জন, তাদের মধ্যে 60 পুণ্যার্থী ছিলেন। তারাও যাচ্ছিলেন কৈলাস মানস সরোবরের যাত্রায়। মাটিও পাথরের স্তূপ সরিয়ে মৃতদের দেহ উদ্ধার করতে লেগে গিয়েছিল বেশ কয়েকদিন সময়। এবার নেপালে ফোটে কোশি নদী, এই হরপ্পা বান এবং তার পরবর্তী বিপর্যয় ফিরিয়ে আনছে 2.5 দশক আগে সেই ভয়ঙ্কর স্মৃতি। তিব্বত সীমান্ত লাগোয়া বারুয়ায় হরপ্পা বানের জেরে এই দিন এই জেলায় বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। বানের জলের তোড়ে ভেসে যায় বহু ঘরবাড়ি, গাড়ি ভেঙে যায় সেতু। এরই মধ্যে প্রায় 400 পর্যটক রাসুয়াগুড়ি কাছে নিখোঁজ হয়ে যায়। নেপাল পর্যটন পর্ষদ জানাচ্ছে নিখোঁজদের মধ্যে অন্তত 141 জন ভারতীয়। তারা 3টে ভিন্ন ট্যুর অপারেটরের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এর মধ্যে 2টি দলে 59 জন এবং 46 জন ভারতীয় রয়েছেন। তৃতীয় দলটিতে রয়েছেন 37 জন অনাবাসী ভারতীয়। বিপর্যয়ের পর নেপালে ভারতীয় দূতাবাস থেকে 2টি ফোন নাম্বার চালু করা হয়েছে। নিখোঁজ ভারতীয়দের বিষয়ে কোনো তথ্যের জন্য এই নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নম্বরগুলি হলো 977985131680 এবং +97797091075000। নিখোঁজ বিদেশিদের মধ্যে রয়েছে মালয়েশিয়ায় 17 জন, ব্রিটেনের 12 জন, সাউথ আফ্রিকার 4 জন, আমেরিকার 3 জন, অস্ট্রেলিয়ার 1 জন এবং নেদারল্যান্ডসের 1 জন পর্যটক। বাকি 111 জন বিদেশি কোন দেশের নাগরিক তা এখনো স্পষ্ট নয় বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। নেপালি ট্রেকিং সংস্থাগুলি সংগঠনের সভাপতি সাগর পান্ডে জানান, নিখোঁজদের সঙ্গে যোগাযোগের সব রকম চেষ্টা চলছে। তারা কি অবস্থায় রয়েছে তাও জানার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকে রাসুয়ার আকাশ পরিষ্কার ছিল, রোদও উঠেছিল। এরই মধ্যে সকাল 9টা নাগাদ আচমকা নদীর জলস্তর বেড়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের অনুমান, তিব্বতের দিক থেকে প্রবেশ করেছে বন্যার জল। প্রাথমিকভাবে খবর, চীন সীমান্তবর্তী তিমুরে এবং সাব্রোবেসি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর মিলেছে। হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। হরপ্পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতেও। চীনা কর্তৃপক্ষের দাবি, নেপালের দিকে হওয়া হরপ্পা বানের জেরে তিব্বতে গাইরং প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনা সংবাদ সংস্থা জিনহুয়া জানাচ্ছে, বিপর্যয়ের জেরে সেখানে অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, আগস্ট মাসের কোনো একটি দিনে 10টি শিশু মৃত্যু হয়, আর তৃতীয় সপ্তাহ পর্যন্ত সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 60-এ। মালদহ মেডিকেল কলেজের দাবি যে 10 নবজাতকের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 8টি শিশু জন্ম হয়েছে জেলার কোনো একটি হাসপাতাল বা নার্সিং হোমে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সরকারি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল। যেদিন ওই 8টি শিশু মৃত্যু হয়, সেদিন মালদহ মেডিকেল কলেজে জন্ম নেওয়া 2টি শিশু মারা যায়। ইতিমধ্যে শিশু মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করছে স্বাস্থ্য ভবন। হাসপাতালের তরফে বলা হচ্ছে, কোনো শিশুর শ্বাসকষ্টের সমস্যা ছিল, কেউ ভুগছিল জন্ডিস, তো কেউ হৃদযন্ত্রের সমস্যায়। তবে একই দিনে 10 এবং 3 সপ্তাহে 7টি শিশু মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মালদহ মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বর বলেন, 10টি শিশুর মধ্যে মাত্র 2 জন শিশু জন্ম হয়েছিল মালদহ মেডিকেল কলেজে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদহ মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। তিনি জানান, এই নিয়ে স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তারা প্রাথমিক রিপোর্ট জানিয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট দ্রুত পাঠাবে। রাজ্যের স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সূত্রে খবর, মালদহ যে 7টি শিশু মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 44টি শিশুর জন্ম হয়েছিল অন্য হাসপাতালে এবং নার্সিং হোমে। পরে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে শিশুদের মালদহ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। বাকি 16টি শিশু ওই হাসপাতালে প্রসবের পরে মারা গিয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, যা ঘটেছে তা উদ্বেগজনক। বিশেষ করে বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমে প্রসবের পর শিশু মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে। মালদহ মেডিকেল কলেজকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই সঙ্গে জেলা বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমগুলোতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই জেলায় 16টি নার্সিং হোম এবং হাসপাতালে অভিযান হয়েছে। পুরো বিষয়টি নিয়ে মালদহ মেডিকেল কলেজ, জেলা স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে এক প্রস্ত আলোচনা হয়েছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে এই নিয়ে বৈঠক হয়েছে। এক আধিকারিকের কথায়, একটি জেলায় একটি সপ্তাহে শিশু মৃত্যুর হার গোটা রাজ্যে শিশু মৃত্যুর পরিসংখ্যানকে প্রভাবিত করেছে। সারা দেশে প্রেক্ষিতে উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে। বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায় বলেন, মালদহে শিশু মৃত্যুর হার বেড়েছে। আমরা রিপোর্ট চেয়েছি, কেন ঘটলো, কি কারণে ঘটলো, এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ এবং বিএসএফ এর একটি পৃথক অভিযানে হবিবপুর থানা এলাকায় 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে বলে খবর। তাদের সাহায্য করে এবং আশ্রয় প্রদানের অভিযোগে এক রাজ্যের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার দিকে হবিবপুর থানা জাজুইর অঞ্চলে ভবানীপুর এলাকায় দুজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। হবিবপুর থানা পুলিশ বিশেষ সূত্র মারফত তাদের সম্পর্কে তথ্য জানার অভিযান চালায় এবং গ্রেফতার করে দুজনকে। ধৃতদের মধ্যে একজনের নাম মানিক, তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলা গোদাগাড়ি থানার চর ভুবনপাড়া এলাকায়। দ্বিতীয় জনের নাম রিপন বিশ্বাস, তিনি হবিবপুরে বৈদ্যপুর এলাকার ডাল্লা চরণতলার বাসিন্দা। অভিযোগ, এদেশে ঢুকে পড়া কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে দালাল হিসেবে কাজ করছিলেন রিপন। অন্যদিকে মঙ্গলবারই হবিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরো 4 বাংলাদেশির সন্ধান পায় পুলিশ এবং বিএসএফ। তারা প্রত্যেকে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ। ধৃতদের নাম মোহাম্মদ মোহরাম আলী, মোহাম্মদ ইয়ামিন হোসেন, মোহাম্মদ জগদল হোসেন, মোহাম্মদ সজিব হোসেন এবং প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলা গোদাগাড়ি থানা এলাকায়। প্রথম অভিযানে ধৃত বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় বুধবার মালদহ জেলা আদালতে হাজির করানো হয়েছে। অপর অভিযানে ধৃত 4 বাংলাদেশিকে মালদহের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। মধ্যপ্রদেশে উজ্জয়িনীর একটি দোকানে উদ্বোধনী অনুষ্ঠানে এক হিউম্যানয়েড রোবট উদ্বোধনে অংশ নিয়ে ঐতিহ্যবাহী পুজোয় যোগ দেয় রোবটটি। অতিথিদের অভিবাদন জানায় সে। তারপরে নাচতে শুরু করে, এমনকি নাচের মুদ্রা প্রদর্শন করে ওই যন্ত্রমানব। নিলয় নামে এক স্যান্ডেলের সাবেক টুইটার শেয়ার করে এই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে। ভিডিওয় দেখা গেছে ইন্দোরে বিদ্যুৎ ইনোভেশনের আনা হিউম্যানয়েড রোবটটি সশস্ত্র দেহরক্ষী নিয়ে ওই অনুষ্ঠান স্থলে পৌঁছায়। প্রবেশপথে যে দর্শকের সঙ্গে করমর্দন করে সে, গেরুয়া উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়। তারপর রোবটটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়। পুজোর সময় রোবটটির কপালে সিঁদুর পরানো হয় এবং অতিথিদের মধ্যে একজন সদ্য চালু হওয়া দোকানটি থেকে তাকে 1 প্লেট স্যান্ডউইচও খেতে দেন। একবার রোবটটি সমবেত জনতার দিকে হাত নাড়তে শুরু করে। দর্শকের মধ্যে একজন সম্ভবত সেই অঙ্গভঙ্গিটি আশীর্বাদ ভেবে ভুল করে যন্ত্র মানবের সামনে মাথা নত করেন। তা দেখে আশপাশের লোকজন হেসে ওঠেন। সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে এরপর রোবটটি একের পর এক নাচ করে অতিথিদের মাতিয়ে তোলে। ভাইরাল ভিডিও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সমাজ মাধ্যম ব্যবহারকারীরা। বেশ কিছু নেটাগরিক গতানুগতিক উদ্বোধনী অনুষ্ঠানে একটি হিউম্যানয়েড রোবটের অংশগ্রহণকে অভিনব বিষয় হিসাবে দেখছেন। আরও একজন মন্তব্য করেছেন, ও দেহরক্ষী পেয়েছে, কদিন পরই রোবট তারকা হতে চলেছে। আগামী 5ই সেপ্টেম্বর রাজধানীর রাজপথে নামবে ককরোচ জনতা পার্টি সিজেপি। সেই কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছে তারা। দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আদেও পুলিশের তরফে এই কর্মসূচি অনুমতি মিলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তার মধ্যে বুধবার আবারও এক কর্মসূচির কথা স্মরণ করল সিজেপি। তাদের মতে
যন্তর মন্তর থেকে ধর্ণা প্রত্যাহারে নেপথ্যে থাকা 4টির মধ্যে 3টি দাবি এখনো পূরণ করেনি কেন্দ্র। বুধবার সিজেপি এক্সপোস্টে জানিয়েছে 4টি দাবি পূরণ করা হবে এমন প্রতিশ্রুতি দেওয়ার পরও তারা ধর্ণা প্রত্যাহার করে নিয়েছিল। তবে এখনো 3টি দাবি সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি। সেই দাবিগুলি নিট কেলেঙ্কারি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং বিক্ষোভকারীদের লাঠিচার্জের বিরুদ্ধে পদক্ষেপ ও দিল্লি পুলিশ র্যাফের ক্ষমা প্রার্থনা। সিজিবি তাদের পোস্টে লিখেছে সবকিছু মনে রাখা হবে তাদের আরো বার্তা। কক্সবাজারের জন্য প্রস্তুত থাকুন। সিজিপি আরো জানিয়েছে জবাবদিহির অংশ হিসাবে তাদের উত্থাপিত 11টি প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তাদের কথায় দিনের পর দিন এই প্রশ্নগুলি উপেক্ষা করে যাওয়া কঠিন হয়ে পড়ছে। উত্তরের দাবি আরো জোরালো হচ্ছে। যন্তর মন্তরে প্রায় 1 মাস ব্যাপী আন্দোলন করেছিল সিজিপি। তাদের অন্যতম দাবি ছিল নিট কেলেঙ্কারি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ, ইস্তফা দিতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। 25 জুলাই ধর্মেন্দ্র ইস্তফা দেন। পরে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেন সিজিপি নেতৃত্ব। বৈঠক শেষে তারা জানান কেন্দ্র তাদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেই কারণে যন্তর মন্তর থেকে ধর্ণা প্রত্যাহার করা হচ্ছে। তবে সিজিপির দাবি কেন্দ্রীয় সরকার তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে, আর সেই কারণে আবার পথে নামার ডাক সিজিপির। অন্যদিকে দিল্লি পুলিশ সূত্রে খবর সিজিপির তরফে এখনো পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়নি। অনুমতি চাইলেও ইন্ডিয়া গেটে অনুমোদন দেওয়া হবে না বলেই পুলিশ সূত্রে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তাকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে ইন্ডিয়া গেট কখনো প্রতিবাদের জায়গা হতে পারে না, সেখানে প্রচুর জনসমাগম হয়। ফলে এই ধরনের কর্মসূচির কারণে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে, যানজটের আশঙ্কা রয়েছে। তবে সিজিপি যে তাদের কর্মসূচিতে অনড় তা স্পষ্ট করে দিল আরো একবার। দেশ জুড়ে আরো নানা বিষয়ে আন্দোলন অব্যাহত রেখেছে সিজেপি। গত 15ই আগস্ট স্বাধীনতা দিবস থেকে স্কুলে ঠিক করো কর্মসূচি শুরু করে তারা। গ্রামীণ সরকারি স্কুলে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তাদের এই কর্মসূচি। অভিযোগ, রাজস্থানী স্কুল পরিদর্শন করতে গিয়ে গ্রামবাসীদের একাংশের হাতে আক্রান্ত হয়েছে সিজিপির প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সিজিপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে ও আক্রান্ত হয়েছিলেন সেই কথা স্মরণ করিয়ে দেবকে রসিকতার সুরে জানালেন আক্রান্তের তালিকায় এবার সিজিপির জাতীয় আহ্বায়ক সৌরভ দাসও। এক সাক্ষাৎকারে আশুতোষের পাশে বসে দেবকে বলেন, আমরা সেই ধরনের মানুষ যারা মার খেয়েও ফিরে আসি। আমি মার খেয়েছি, ও মার খেয়েছে, আর এখন শুধু সৌরভই বাকি আছে। দেবকে যখন কথাগুলি বলছেন তার পাশেই ছিলেন সৌরভ। তার উদ্দেশ্যে সিজিবি প্রতিষ্ঠাতা বলেন, তোরা ভি নাম্বার আয়েগা, তোমার পালাও আসবে। মন্দিরে পুজো দেওয়ার সময় বাকবিতণ্ডা, মেজাজ হারিয়ে কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিকের গালে সপাটির চর কষালেন কর্ণাটকের বিজেপি বিধায়কের কন্যা। পাল্টা হাত তোলেন মহিলা পুলিশ কর্মী। মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। কর্ণাটকের মান্ডিয়া জেলার একটি মন্দিরে ঘটনা। কর্ণাটক জেলা পুলিশের সাব ইন্সপেক্টর এবং বিধায়কের মেয়ের সেই হাতাহাতির ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিও। এক্স হ্যান্ডেলে ঘর কা কলেশ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিওয় দেখা গিয়েছে মন্দিরে কর্তব্যরত পুলিশ সাব ইন্সপেক্টরের সঙ্গে তর্ক জুড়েছিল বিধায়কের মেয়ে। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে পুলিশ আধিকারিককে চড় মেরে বসেন ওই মহিলা। এই ঘটনায় ঠিক আগে ফোনে কথা বলতে দেখা গিয়েছে তাকে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত 12 আগস্ট শ্রীরঙ্গপত্তনার আরতি উকরাক্কা মন্দিরে ভীম অমাবস্যা উৎসব চলাকালীন এই ঘটনাটি ঘটে। মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিয়ে বিবাদের জেরে এই বিবাদের সূত্রপাত। তুমাকুরুর বিধায়ক বি সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বর্য মন্দিরে কর্তব্যরত পুলিশ সাব ইন্সপেক্টর সবিতা বি পটেলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, মন্দিরে পৌঁছতে গর্ভগৃহ বিলম্বে প্রবেশ করতে চেয়েছিলেন ঐশ্বর্য। বাধা দেওয়াই ক্ষুব্ধ হন তিনি। পুলিশ কর্মীর অভিযোগ, বিধায়কের কন্যা তাকে মৌখিকভাবে গালিগালাজ করেন, চড় মারেন এবং সরকারি কর্তব্য পালনে বাধা দেন। ভিডিওয় দেখা গিয়েছে চড় মারতে পাল্টা হাত চালান ওই মহিলা পুলিশও। ঘটনার পর কায়া থানা হাল্লি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন মান্ডিয়া মহিলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর সবিতা। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিধায়ক বি সুরেশ গৌড়া মেয়ের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তবে তিনি দাবি করেছেন যে ওই পুলিশ কর্তা তাকে গালিগালাজ করেছিলেন। এমনকি এও অভিযোগ উঠেছে যে বিধায়কের মেয়ে পাল্টা অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। তৃণমূলের 15 বছরের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে কি পরিমাণ অব্যবস্থা তৈরি হয়েছিল সেটার জলজান্ত উদাহরণ উঠে এলো কেন্দ্রীয় সরকারি সংস্থার রিপোর্টে। এই রিপোর্টে দাবি করা হয়েছে বাংলার 4000-এর বেশি স্কুলে এই মুহূর্তে কোনো ছাত্র নেই। আরো 6769টি স্কুল পড়ুয়া প্রচুর, অথচ ওই স্কুলগুলোতে শিক্ষক সংখ্যা মাত্র একটি করে। ইউডিআইএসি প্লাস এর রিপোর্ট বলছে বাংলার 4133টি স্কুলে কোনো পড়ুয়া নেই, অথচ ওই স্কুলগুলোতে 19,502 জন শিক্ষক চাকরি করেন। ওই 4133টি স্কুলের মধ্যে অনেক স্কুলই বেসরকারি, কিছু স্কুল সরকারি। কেন এই বেনিয়ম? যে স্কুলে পড়ুয়া নেই সেই স্কুলের শিক্ষকের কাজ কি? স্কুলগুলি চালানোই বা হচ্ছে কেন?
এই প্রশ্নের জবাবে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেন, বহু বেসরকারি স্কুল সঠিকভাবে তথ্য আপলোড করেনি, শিক্ষকদের তথ্য দিয়ে দিয়েছে, পড়ুয়াদের তথ্য দেয়নি, তাই বহু স্কুলে পড়ুয়াদের সংখ্যা শূন্য দেখাচ্ছে। আমরা এই সমস্যা মেটানোর জন্য একটা কোনো ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে সমস্যা শুধু ওই 4133টি স্কুলে নয়, আরো অন্তত 6769টি স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। ওই স্কুলগুলোতে এখনো পাঠরত 2,29,000 পড়ুয়া, অর্থাৎ বহু স্কুলে একজন শিক্ষকের ঘাড়েই শয়ে শয়ে পড়ুয়ার দায়িত্ব। এই প্রসঙ্গে দীপক বর্মন বলেছেন, দেখুন, 15 বছর দুর্নীতির জন্য কার্যত কোনো শিক্ষক নিয়োগ হয়নি। আমরা এখন গোটা সিস্টেমটা ঠিক করছি। আশা করি এবছরের শেষ পর্যন্ত সমস্যা মিটবে। স্কুলগুলোতে পড়ুয়াদের বিন্যাস ও বৈষম্যমূলক। বাংলার মোট 93,147 স্কুলের মধ্যে 8% স্কুলে পড়ুয়ার সংখ্যা 10 জনের কম, আবার 8.5% স্কুলে পড়ুয়ার সংখ্যা 500-র বেশি। সব মিলিয়ে রীতিমতো বৈষম্যের ছবি। স্কুল শিক্ষামন্ত্রীর বক্তব্য, সরকার একদিকে নজর দিচ্ছে যে স্কুল অত্যাধিক শিক্ষক রয়েছে, সেই সব স্কুল থেকে কম শিক্ষক রয়েছেন এমন স্কুলে ট্রান্সফার করা হচ্ছে। খাস কলকাতায় ফের শিশুর যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে শোরগোল। বুধবার সকালে গড়ফার একটি আবাসনে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। 4 বছরের শিশুর পরিবার এই নিয়ে গড়ফা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত পলাতক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চল্য। ঘটনা ঠিক কি পুলিশ সূত্রে জানা যায় তা খানিকটা এরকম। গড়ফার আবাসনে পরিবারের সঙ্গে থাকা 4 বছরের ওই শিশু বুধবার সে পাশের ফ্ল্যাটে কাকার কাছে গিয়েছিল। সে সময় কাকা বাড়িতে ছিলেন না। অভিযোগ, বাচ্চাটিকে দেখে প্রতিবেশী এক পৌর ডাকে তাকে জল খাওয়ানোর নাম করে ডেকে আবাসনের ছাদে নিয়ে যায়। এরপর তাকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। বাচ্চার কান্না শুনে পরিবারের লোকজন ছুটে যান, কিন্তু সেখানে আর ওই ব্যক্তিকে দেখা যায়নি। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর গড়ফা থানায় অভিযোগ জানায় ওই পরিবার। তাদের অভিযোগ, প্রতিবেশী বছর 55 ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে নিগৃহীত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এমন ঘটনা শিশু মনে আতঙ্ক, খারাপ প্রভাব ফেলবে তার আশঙ্কা পরিবারে। মা, বাবা ও পরিবারের সদস্যরা তাকে আগলে রাখার পাশাপাশি মনোবিদের পরামর্শ গ্রহণের কথা ভাবছেন। গড়ফার মতো এলাকায় এমন ঘটনার কথা শুনে সকলে স্তম্ভিত। শহরের শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে পুলিশের উপর আস্থা প্রকাশ করেছে পরিবার। ভাদ্রে পচা গরম তা টের পাওয়া যাচ্ছে। দোষর হয়েছে যখন তখন ঝেঁপে বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কলকাতা সহ রাজ্য জুড়ে চলতি সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী 24 ঘন্টায় দক্ষিণে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দিনভর কলকাতায় মেঘলা আকাশ, বেলা বাড়লেই তুমুল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জেরে শহরের নিচু এলাকা এবং ব্যস্ত সড়কগুলোতে জল যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সপ্তাহভর। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী 2 জেলা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোন জেলাতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বুধবার সারাদিন বৃষ্টি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল 6:30 থেকে বুধবার সকাল 6:30-র মধ্যে, অর্থাৎ গত 24 ঘন্টায় কলকাতায় মোট 8.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে।